রাজ্য রাজনীতির অন্দরে যখন একের পর এক রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা তৈরি হচ্ছে, তখন সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এমন এক নেতা যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ হিসেবে পরিচিত। তিনি ফিরহাদ হাকিম, যাকে রাজনৈতিক মহলের একটা বড় অংশ এখনো মমতা ব্যানার্জির অন্যতম বিশ্বস্ত সেনাপতি হিসেবেই দেখে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ ঘিরে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের রাজনৈতিক মানচিত্রে কি নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? আর সেই সমীকরণের কেন্দ্রে কি রয়েছেন ফিরহাদ হাকিম? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে শাসক দলের ভিতরে অসন্তোষ ও মতপার্থক্যের নানা খবর সামনে আসছে, অন্যদিকে বিরোধী রাজনীতির ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন নতুন মেরুকরণ। এই আবহে কোনো নেতার অবস্থান বদলের ইঙ্গিত বা সম্ভাবনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি করছে। ফিরহাদ হাকিমকে ঘিরে জল্পনার সূত্রপাত অবশ্য হঠাৎ করে হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, প্রশাসনিক এবং সাংগঠনিক দুই ক্ষেত্রেই তার ভূমিকা উল্লেখযোগ্য। ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে যে কোনো আলোচনা স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে তার ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও কোনো রাজনৈতিক পদক্ষেপের সঙ্গে সরাসরি এই সিদ্ধান্তের যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবুও রাজনৈতিক মহল মনে করছে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই সময় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবিরে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। জল্পনার অন্যতম কারণ হয়ে উঠেছে বিধানসভায় ঘটে যাওয়া একটি ঘটনা। গত 8ই জুন বিধানসভা চত্বরে ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির কক্ষে যেতে দেখা যায়। সূত্রের দাবি তিনি সেখানে প্রায় 1 ঘন্টা সময় কাটান। রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের সাক্ষাৎ সবসময় তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। যদিও কোনো রাজনৈতিক বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও সেই ঘটনাকে ঘিরে শুরু হয় নানা জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি তিনি নতুন কোনো রাজনৈতিক ব্লকের সঙ্গে যোগাযোগ রাখছেন, নাকি এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ? রাজনৈতিক মহল এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সূত্রের খবর, এই আবহেই শুক্রবার বিধানসভায় 2 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার শপথ নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব তৃণমূল ব্লকের মুখ্য নেতারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঋতব্রত। সাংবাদিকদের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করায় ফিরহাদ হাকিম কি তাদের ব্লকে যোগ দিয়েছেন বা ভবিষ্যতে যোগ দিতে পারেন? উত্তরে কি বলেছেন তিনি, শুনব। আপনার সঙ্গে দীর্ঘ বৈঠক করে গেছে, হ্যাঁ, তিনি কি অফিসিয়ালি আপনাদের ব্লকে যোগ দিয়েছেন বা যোগ দেবেন? আমি ব্যক্তি সম্পর্কে বলবো না, আমি সংখ্যায় স্টিক করবো। এই সংখ্যায় রয়েছে, আমি ব্যক্তি সম্পর্কে একটা কথাও বলবো না। আমি কারোর কোনো ব্যক্তি, আমরা সন্দীপন ছাড়া বা যাদের কথা আমরা বলেছি, আমি অন্য কোনো ব্যক্তি আপাতত যখন বিধানসভার অধিবেশন হবে আমি ব্যক্তি নিয়ে কোনো কথা বলবো না। লাউড এন্ড ক্লিয়ার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। আমি মালায়ালাম বলতে পারি, তেলেগু বলতে পারি, কন্নড় বলতে পারি, বলছি না, বাংলায় বলছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দেখুন, আমি কালকে বলেছিলাম যেটা, প্রথম কথা, আমরা এখানে যে আমি আর সন্দীপন এসেছি, আমরা কালেকটিভকে রিপ্রেজেন্ট করছি। সুতরাং ইন্ডিভিজুয়াল মতামত, সেই ইন্ডিভিজুয়াল মতামত নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এবং একটা ব্যক্তিগত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি একটা কথা বলেছেন। কিন্তু কথাটার কাছে আমাদের কাছে মোস্ট ইন্টারেস্টিং যে আমরা অনেকে একটা কালেকটিভ অনেকদিন ধরে যে কথাটা বলছে, ইন্ডিভিজুয়াল কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সেই কথাগুলোরই এন্ডোর্সমেন্ট করেছেন, সেই কথাগুলো বলেছেন, এইটুকুই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হ্যাঁ, আমাদের কথাগুলো তো এন্ডোর্স করেছেন, তো এন্ডোর্স করলে তো ঠিকই বলেছেন। ব্যক্তিগত ভাবে বলেছেন, হয়তো একটা ব্যক্তিগত ঘটনার পর বলেছেন, যে কথাটা বলেছেন পাবলিকলি বলেছেন। কালেকটিভের বহুদিন ধরে যে কথা আমরা বলে যাচ্ছিলাম, সেই কথা এন্ডোর্সড হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডি ডাকলো 5.5 ঘন্টা, আবার তাকে একটা নতুন কেসে ক্যাচ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তাকে হুমকি দেওয়া এবং কুরুচিকর মন্তব্য করা, সেটাও সিআইডি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা? দেখুন, আমি এবং সন্দীপন আমরা দুজনেই এই কেসের, আমাদেরও এক্সামিনেশন হয়েছে দীর্ঘ সময়। স্বাভাবিকভাবে আমরা যেহেতু তদন্তের আওতাধীন, আমি এবং আমরা এই নিয়ে একটা কথাও বলবো না। তদন্ত চলছে, কথা বলা, যেহেতু আমরা দুজনেই
তদন্তের আওতায় এক্সামিনেশন হয়েছে, এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের জল্পনা জোরদার হয়েছে। এই আবহে তৃণমূলের 19 জন সাংসদের স্বাক্ষর সংবলিত এই কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে বলে সূত্রের খবর। আর সেই বিষয়ে ঋতব্রত ব্যানার্জি কি বলেছেন শুনুন। দেখুন, আমিও সংবাদ মাধ্যমে দেখেছি যে সকালবেলা বেশ কিছু সই দেখা যাচ্ছে। এখন সংবাদ মাধ্যমের দেখতে পাওয়া সই দেখে কোনো কিছু কনক্লুড করা ঠিক নয়, তবে অনেককে যেহেতু আমি ব্যক্তিগতভাবে চিনি, তো সইগুলো দেখতে পেয়েছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এখন আমি আগেও বলেছি যে পার্লামেন্টের যে দুটো হাউস, সেই হাউসে যে ফাংশনিং, আমার 15 মাসের যে অভিজ্ঞতা, 2024 ডিসেম্বর থেকে, ডিসেম্বরের 16 তারিখ থেকে আমার টার্ম শেষ হওয়ার 1 মাস আগে অবধি, মানে পার্লামেন্ট যতদিন চলেছে, তারপর তো ভোটের জন্য আমি যেতে পারিনি শেষ সময়টা, তো এই 15 মাসের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে রাজ্যসভার অভ্যন্তরে বা লোকসভার অভ্যন্তরে, কারণ একই সিস্টেম, সেই সিস্টেম ওখানেও চালু হয়েছিল। ধরুন আমি যখন এমপি ছিলাম, মানে আমি যে কোনো এমপি, তিনি কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্কে অংশগ্রহণ করেছেন, এগুলো সব পাবলিক ডোমেনে থাকে। তো আমার যে 7 বছর যদি আমি ধরি, 6 বছর এবং 1 বছর আমি কত প্রশ্ন করেছি, আমি কত ডিবেট করেছি, এটা সবই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল এবং তারিখ ধরে থাকে। তারিখ ধরে যেহেতু থাকে, ধরুন আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, আমি 275টা ডিবেটে অংশগ্রহণ করেছি, আমি প্রশ্ন করেছি 823। এবারে আমি এইটা এই কারণে বলছি, আমি শেষ সেশনে একটা প্রশ্নও জমা দিইনি। মানে লোকে একটু অবাকই হয়েছেন যারা আমায় চেনেন, কারণ আমার 7টা করে প্রতিদিন প্রশ্ন জমা দিতাম, একদম নিয়ম করে, মেটিকুলাসলি, কোনোদিন মিস হয়নি। তাহলে হঠাৎ আমি শেষ সেশনে একটা প্রশ্ন কেন জমা দিলাম না? তার কারণ হচ্ছে, হঠাৎ করে বলা হলো যে প্রশ্ন যে জমা দেবেন সেটা একটা জায়গা থেকে আসবে। তো আমার তাতে আপত্তি ছিল, আমি বললাম আমার প্রশ্ন আমি করব, আমার প্রশ্ন কেন অন্য লোক পাঠাবে? তো তারপর বলা হলো আপনার পিওসি হচ্ছে এই ব্যক্তি হচ্ছে পিওসি আপনাকে প্রশ্ন পাঠাবে, আপনি অন্য কোনো প্রশ্ন জমা দিতে পারবেন না। পিওসি যে প্রশ্ন পাঠাবে সেই প্রশ্নই জমা দিতে হবে। এই কলকাতার ফলেন ক্রাউন প্রিন্সের যে অফিস, তারা কোঅর্ডিনেট করছে, আর ওখানে যে রাজ্যসভার রিং মাস্টার, সেখানেও একটা রিসার্চ টিমের গালভরা নাম দিয়ে এরকম মানে টিকটিকির মতো পেছনে লাগিয়ে দেওয়া 0 আওয়ার। বলছে এই হচ্ছে 0 আওয়ারের লিস্ট, এর বাইরে বলা যাবে না। তো সেটা অবশ্য আমি মানিনি, আমি তার বাইরেই 0 আওয়ারে বলেছিলাম। কিন্তু এই যে প্রশ্ন, অন্য প্রশ্ন করা যাবে না, মানে আমি যে প্রশ্নটা আমি প্রশ্ন করব তার দায় তো আমার। তারপর সেই প্রশ্ন নিয়ে যে ক্যাশ ফর কোয়েশ্চেন হবে না, তার দায় কে নেবে? অতীতে পার্লামেন্টে এরকম ঘটনা ঘটেছে। এই কর্পোরেট এজেন্সি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।